আজকে আমি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতাটি আলোচনা করার পূর্বে তার কবি পরিচিতি সম্পর্কে একটুকু তোমাদের সামনে তুলে ধরব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার লেখা কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য পোস্ট। দুটি ইংরেজি কাব্য তিনি লিখেছিলেন এবং তাতে সাফল্য না আসায় তিনি আবার বাংলায় কাব্য লিখতে তিনি ইচ্ছা প্রকাশ করেন এবং 1859 থেকে 1862 খ্রিস্টাব্দের মধ্যে এই 4 বছরে তিনি কাব্য রচনা করেছেন, যেমন তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। নাটক লিখেছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। প্রহসন লিখেছেন একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। আমাদের যে আলোচ্য কবিতা অভিষেক, এটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এটা অমিত্রাক্ষর ছন্দে রচিত, মানে এই কাব্যের মধ্যে অমিত্রাক্ষর ছন্দটি সার্থকভাবে প্রয়োগ করা হয়েছে। রচনা পরিচিতি সম্পর্কে বলি যে বাল্মীকি যে রামায়ণ এবং তার অনুসরণে লেখা কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, সেখানে 7টি কাণ্ড উল্লেখ আছে। তো সেই 7টি কাণ্ডের মধ্যে যেমন লঙ্কা কাণ্ড, অর্থাৎ যেটা বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে যুদ্ধকাণ্ড, রামের সঙ্গে রাবণের যুদ্ধ। রাবণের ভাইদের তার পুত্র বা প্রপুত্র একে একে সেনাপতি পদে অভিষিক্ত হন এবং রামের বিরুদ্ধে যুদ্ধে যান, সবাই পরাজিত হয়ে ফিরে আসেন। তো এখানে শুধু মেঘনাদ, তার সঙ্গে যে রামের যুদ্ধ, সেই যুদ্ধের কথা এই মেঘনাদ বধ কাব্যে উল্লেখ করা আছে। তো এখানে মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। এই 9টি স্বর্গের মধ্যে প্রথম যে স্বর্গ সেটা হচ্ছে অভিষেক। এই অভিষেক স্বর্গে রয়েছে 785টি চরণ। তার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি চরণ আমাদের পাঠ্যাংশে গ্রহণ করা হয়েছে। এই 106টি চরণের নামও রাখা হয়েছে এই স্বর্গের নাম অনুসারে অভিষেক। তো কবিতাটি প্রেক্ষাপটটা একটু আলোচনা করি। প্রেক্ষাপট কি আছে, যে রাবণের কবিতা আমরা দেখতে পাবো যে রাজসভার বর্ণনা। অভিষেক মেঘনাদ বধ কাব্যের মধ্যে দেখতে পাবো যে রাজসভার বর্ণনা। তারপরে ভগ্নদূতের মাধ্যমে বীরবাহুর নিহত হবার সংবাদ নিয়ে আসেন। তার ফলে রাবণের দুঃখ হয় বা তিনি শোকাহত হন এবং রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা তার রাবণের কাছে অভিযোগ করেন যে তারই ভুলের ফলে আজকে লঙ্কার উপরে এমন বিপদ নেমে এসেছে। এবং তখন রাবণ নিজে যুদ্ধের সাজে সজ্জিত হন যে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন। সেইটা দেখে প্রভাসার ছদ্মবেশী, প্রভাসা হচ্ছেন যে মেঘনাদের বা ইন্দ্রজিতের ধাত্রী মাতা, তার ছদ্মবেশী লক্ষ্মী দেবী প্রমোদ কাননে যান, যেখানে প্রমোদ কাননে তার মেঘনাদ তার স্ত্রীকে নিয়ে বিলাসিতায় মত্ত আছেন। তো এইখান থেকে আমাদের এই অভিষেক, যে আমাদের পাঠ্যসূচির মধ্যে যে অভিষেক কবিতাটা আছে, সেখান থেকে শুরু। তো এই পাঠ্যাংশটাকে আমরা 3টি অংশে বিভাজন করেছি। আজকে আমি অভিষেক কবিতার এই 3টি অংশের মধ্যে প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। 3টি অংশ কি কি? যে প্রথমে দেবীর সাথে মেঘনাদের কথোপকথন, যে প্রভাসার ছদ্মবেশী লক্ষ্মী দেবী মেঘনাদের কাছে গেছেন এবং সেখানে মেঘনাদের সঙ্গে এই দেবী লক্ষ্মীর যে কথোপকথন। 2 নম্বর হচ্ছে মেঘনাদের যুদ্ধসজ্জা এবং প্রমীলার সাথে কথোপকথন। অবশেষে লঙ্কার দিকে যাত্রা।
এবং 3 নম্বর আছে আমরা যে অংশটা পাবো সেটা রাবণের সাথে মেঘনাদের কথোপকথন। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অভিষেকের যে প্রথম অংশটা, দেবীর সাথে মেঘনাদের কথোপকথন। তো কবিতাটা আমি লাইন বাই লাইন আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমরা আমার এই লাইন বাই লাইন বা শব্দ বাই শব্দ আমি অর্থ তোমাদের সামনে তুলে ধরবো, সেটা তোমাদের যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে অবশ্যই ভালো লাগবে। কবিতার মধ্যে কি আছে? কনক আসন তেজি বীরেন্দ্র কিশোরী। কনক আসন, কনক অর্থ স্বর্ণ, আসন মানে সিংহাসন, স্বর্ণ সিংহাসন তেজি বা ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র মানে বীরদের ইন্দ্র বা শ্রেষ্ঠ বীর, কেশরী মানে কেশ বহুল যেটা বলা হয়, বা সিংহ মানে বনের রাজা যেমন সিংহ, বনের প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী সিংহ, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের পুত্র বা মেঘনাদ বলা হয়। মেঘনাদ কেন বলা হয়? যখন এই ইন্দ্রজিতের জন্ম হয় তখন তার যে কান্নার গর্জন মেঘের গর্জনের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই জন্য তাকে মেঘনাদ বলা হয়। এবং ইন্দ্রজিৎ বলা হয় এই কারণেই যে তিনি স্বর্গের দেবতা ইন্দ্রকে জয় করেছিলেন। প্রণমিয়া ধাত্রীর চরণে, ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতা প্রভাসা চরণে তিনি প্রণাম করছেন। কহিলা কি হেতু মাত, কি কারণে মা গতি তব আজি এ ভবনে, তুমি এই ভবনে এসছো, গমন করেছ। কহ দাসে লঙ্কার কুশল, এই দাসকে নিজেকে মেঘনাদ তার ধাত্রী মাতার দাস রূপে তিনি নিজেকে বর্ণনা করেছেন। তো বলেছেন যে কহ দাসে লঙ্কার কুশল, মানে লঙ্কার কি অবস্থা, লঙ্কায় সব কেমন আছেন। শিরচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তারিলা, শির চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বু শব্দের অর্থ জল, রাশি মানে প্রচুর, প্রচুর জল অর্থাৎ সমুদ্র, সুতা, সুতো মানে পুত্র এবং সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা কেন বলা হয়? যখন অসুর এবং দেবতারা মন্থন করেছিল, সাগর মন্থন করেছিল, সমুদ্র মন্থন করেছিল, সেখানে লক্ষ্মী দেবী এবং গরল উত্থিত হয়েছিল। তো সেই জন্যে এই লক্ষ্মী দেবীকে অম্বুরাশি সুতা বলা হয়। অম্বুরাশি সুতা উত্তারিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। এই কনক লঙ্কা মানে কনক স্বর্ণ লঙ্কার দশা কি আর বলবো, ঘোরতর রণে গুরুতর যুদ্ধে, হত প্রিয় ভাই তার বীরবাহু বলি, হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, মানে তার ভাই ছোট ভাই বীরবাহু নিহত হয়েছে, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে, রাক্ষসাধিপতি বলতে এখানে রাবণের কথা বলা হয়েছে, তার পুত্র বীরবাহু রামের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছে, তারই শোকে শোকগ্রস্ত হয়েছে রাবণ। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, সৈন্যর সঙ্গে তিনি সাজছেন, কি জন্য সাজছেন? যুদ্ধ করার জন্য। কার সঙ্গে? রামের সঙ্গে যুদ্ধ করার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে সে জিজ্ঞাসা করছে, তাই নাকি? কি কহিলা ভগবতী, কি বলছেন ভগবতী? তার মাতাকে বলছেন, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ অর্থাৎ বীরবাহু হচ্ছে নিজের প্রিয় অনু, নিজের ছোটকে কে বধ করিল, নিসারণে সংহারণ আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে নিসারণে সংহারণ তাকে আমি সংহার করেছিলাম, নিহত করেছিলাম আমি রঘুবরে অর্থাৎ রামকে, রামচন্দ্রকে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু আমি তাকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম, বরশি প্রচণ্ড
প্রচণ্ড স্বর বৈরী দলে, এই শত্রু দলে আমি তীর বর্ষণ করেছিলাম। তবে এ বার্তা, এই সন্দেশ, মানে বার্তা থেকে বার্তা, মানে এই সন্দেশ, এই খবর, এ অদ্ভুত বার্তা, এই খবরটা তো অদ্ভুত। জননী, কোথায় পাইলে তুমি কোথায় পেলে? শীঘ্র কহ দাসে, এই দাসকে তুমি শীঘ্র বলো। নিজের মায়ের কাছে সন্তান দাস স্বরূপ, বলছে এই দাসকে তুমি বলো যে কীভাবে তুমি এই খবরটি পাইলে। রত্নাকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী উত্তরিলা। রত্নাকর, রত্নের আকর, রত্নের ভাণ্ডার, রত্নতমা, সেই ভাণ্ডারের শ্রেষ্ঠ যে রত্ন ইন্দ্রা সুন্দরী দেবী লক্ষ্মী উত্তরিলা, উত্তর করিল, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। এই রামচন্দ্র সীতার যে পতি, সে মায়াবী। তব সরে মরিয়া বাঁচল, সে মরে বেঁচে গেছে, সে মায়াবী মানব, সে মরে বেঁচে গেছে। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ কুলমান, ওদের রক্ষা করো। এখানে ওদের রক্ষা করো, রক্ষকুল, ওদের রাক্ষস কুল মান, তাদের মান সম্মান তুমি রক্ষা করো। এই কাল সমরে, এই কাল যুদ্ধে রক্ষ চূড়ামণি, এই চূড়ামণিকে তুমি রক্ষা করো। ছিড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ। মেঘনাদ কি করলেন তখন? সঙ্গে সঙ্গে তার যে ফুলের মালাটাকে ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, তার কনক যে বলয়, সোনার যে বালা দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তার কানের দুল পায়ের তলে পড়ে রইল। অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন অশোক গাছের ফুল অশোক গাছের তলে পড়ে আভা পায়, সেই রকম কানের দুলটা পড়ে রইল তার পায়ের নিচে। ধিক মরে, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। কহিলা গম্ভীরে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ বলছেন গম্ভীরভাবে, হা ধিক মরে, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, শত্রু দল স্বর্ণকে এভাবে ঘিরে রেখেছে। হেতা আমি বামাদল মাঝে, আর আমি এই মহিলাদের মধ্যে আছি বামাদল মাঝে। এ কি সাজে আমারে? এটি কি আমার সাজে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের আত্মজ। দশাননত রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথকে তুমি নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ বধির রিপুকুলে। এই অপবাদকে আমি ঘুচাবো রিপুকুলে বধ করে, অর্থাৎ শত্রুদিগকে বধ করে আমি এই অপবাদটা ঘুচাবো। আজ এতটুকু। এরপরে যেটা আলোচনা করব পরের পর্বে, সেটা হচ্ছে যে মেঘনাদের যুদ্ধসজ্জা, প্রমীলার সাথে কথোপকথন এবং লঙ্কা যাত্রা, এটুকু নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু।